কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারবে না, ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যে, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেল করা যাবে না। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে অবস্থান বিভিন্ন দলের। অনেকদিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো? অনেকগুলো পার্টি বলেছে ডিসেম্বরে ভোট চাই। আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতারেও গোপনে করিডোর নিয়ে আলোচনা করছে সরকার, অভিযোগ আমির খসরুর। বিদেশি স্বার্থ রক্ষার চেষ্টা কিনা প্রশ্ন, দেশকে অস্থিতিশীল না করার আহ্বান। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। টানা বৃষ্টিতে সিলেটে নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে। পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দেশের উত্তর পূর্বে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। এবং রাজধানীর পশুরহাটে আসছে গরু, জমে ওঠার অপেক্ষা। জেলায় জেলায় চলছে কেনাবেচা, পর্যাপ্ত মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। কিছু অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না কেউ, ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ তাদের। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দৃশ্যমান। অন্তর্বর্তী সরকারের চাওয়ার সঙ্গে রাজনীতিকদের তৈরি হচ্ছে ভিন্ন মত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, তবে এই দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকার কি বলল তাতে কিছু যায় আসে না উল্লেখ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। একই দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের আলোচনায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের সমালোচনা করছে। ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের যুক্তি সরকারকে পরিষ্কার করার আহ্বান তার। ২রা জুন দ্বিতীয় দফায় আলোচনার জন্য ডক্টর ইউনূস বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি। দিবসটি উপলক্ষে যাত্রাবাড়িতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতে পারেন। নির্বাচনের পক্ষে অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেইল করা যাবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শনিবারও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অস্বীকার করলেও করিডোর বাস্তবায়নের পথ থেকে সরে আসেনি সরকার, উল্টো কাতারে গোপনে বৈঠক করেছে।
এই অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারও বিদেশিদের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন উঠেছে। ভূরাজনীতি বিষয়ক আলোচনা সভায় অন্য রাজনীতিকরা বলেন, করিডোর নিয়ে সিদ্ধান্ত নিয়ে এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। তারা আরও বলেন, শুধু বিএনপি নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অনেক দল। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার বিকেলে ভূরাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক আলোচনা সভায় যোগ দেন রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। করিডোরের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সরকারকে আলোচনা করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। করিডোরের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত এ ধরনের কোনো সিদ্ধান্ত এককভাবে সরকারের নেওয়া ঠিক হবে না। আরাকান আর্মিদের জন্য আমি যদি এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি তাদের সাথে চুক্তি হয়, তারা কি অথরাইজড? আপনি ইলেকশনের বিষয়ে কোনো কথাই বলেন না, আপনার কোনো স্বচ্ছতা, এবং আপনি যে মানবিক করিডোরের বিষয়ে আপনি আজকে এসেছেন, আপনি আন্ডার হুইচ অথরিটি ইউ হ্যাভ গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু করিডোর ড্রামা? বিভিন্ন দেশে মানবিক করিডোর সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এ সময় বিচার ও সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বের সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা। অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে। দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে এসে কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না, আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। করিডোর নিয়ে খেলা অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর বাস্তবায়নে কাতারে গোপনে আলোচনা করছে সরকার। শেখ হাসিনার মতো এই সরকারও অন্য দেশের স্বার্থ রক্ষা করছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বলা হলো যে কি এটা আলোচনাই হয় নাই, হবেও না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে এটা আমরা জানি। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। নির্বাচন থেকে দৃষ্টি সরাতে করিডোর ইস্যু সামনে আনা হতে পারে বলেও মন্তব্য করেন আমির খসরু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে। মৌলিক সংস্কারের আগে নির্বাচনে গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে, তা তরুণরা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গুলশানে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি। বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে। আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের করা আপিলের রায় কাল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে। আইনি লড়াইয়ে জয় পাওয়ার আশা করছেন দলটির আইনজীবী ও নেতারা। আরও জানাচ্ছেন কাউসারা চৌধুরী কমু। 2009 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের সে সময়কার সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। সবশেষ 2018 সালের অক্টোবরে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন।
5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। চলতি বছরের মার্চে নিবন্ধন ফিরে পেতে শুরু হয় আপিল শুনানি। জামায়াতের পজিশনে অনেক পলিটিক্যাল পার্টি ছিল যাদের রিভাইজড কনস্টিটিউশন জমা দেওয়া হয়েছে দেরি করে। একটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন করতে প্রিভেন্ট করাটা সেটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক। ডেমোক্রেসি হচ্ছে আমাদের সংবিধানের একটা বেসিক পিলার, এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটার পরিপন্থী। সুবিচার পাওয়ার আশা করছেন দলটির সেক্রেটারি জেনারেল। তার মতে আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন জুলুম অত্যাচারের পর নিবন্ধন প্রশ্নে বর্তমান সরকার আরও আন্তরিক হতে পারত বলেও মনে করেন জামায়াতের এর শীর্ষ নেতা। অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করে এটা বাতিল করেছে। সরকারেরই এটা কর্তব্য ছিল, যারা আমরা জুলাই অভ্যুত্থানের মিত্র ছিলাম সেই আন্দোলনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকারের এটা কর্তব্য আমাদের প্রতি সুবিচার করা। দলটির আশা নিবন্ধনের রায় জামায়াতের পক্ষে আসার পাশাপাশি বহাল থাকবে দাঁড়িপাল্লা প্রতীকটিও। নিবন্ধন প্রতীক সহ ইনশাআল্লাহ আমরা আদালতের মাধ্যমে ফেরত পাবো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে প্রশাসন ব্যর্থ, এমন অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতারা। বলেন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। সাম্য হত্যার ঘটনায় রহস্যজনক সব দিক খতিয়ে দেখে জনসম্মুখে আনার আহ্বান জানান তারা। ডিএমপির দেয়া ঘটনার বিবরণ অস্পষ্ট বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। সাম্য হত্যাকাণ্ডের মতন একটি ন্যক্কারজনক ঘটনায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছেই। দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতেই তারা অত্যন্ত দায়সারা আচরণ করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে তদন্ত কাজে সহযোগিতা করা। ঘটনার প্রথম দিন থেকে ওই রাত থেকেই আমরা তদন্ত কার্যে দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করে ছাত্র শিবিরের উপর দায় চাপাচ্ছে, এমন অভিযোগ করেছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ। বিকেলে রাজধানী শাহবাগে আয়োজিত মানববন্ধনে কথা বলেন ফরহাদ। ছাত্রদল মিথ্যা অপবাদ ছড়ানো ও অরাজকতা বন্ধ না করলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীর উপর হামলা ও চট্টগ্রামে কমার্স কলেজের শিবিরের বুথে হামলা নিন্দাও জানানো হয়। তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় নেতৃবৃন্দ সেগুলোকে জাস্টিফাই করছে। আমরা সেই 15 জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয়, এ ধরনের আক্রমণ অব্যাহত রাখে, তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। ছাত্রদলও যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে, আবারও যদি এই টেন্ডারবাজি, সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায়, আপনাদের ক্যাম্পাসে রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশেও আপনারা টিকা কঠিন হয়ে যাবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে কাল বিকেলে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, কোর্ট শুনানি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। গত 12 মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। প্রথম কথা হচ্ছে, এই অপরাধের বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। বিচারের কাজ পুরোদমে আগাচ্ছে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে
ফর্মাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। রাতের সময় আরও থাকছে। রেলপথে যাত্রা শুরু, উচ্ছ্বসিত সবাই, ব্যবস্থাপনায় সন্তোষ। এক্সপ্রেসওয়ের কাজে নবীনগর চন্দ্রা সড়কে যানজটের সংখ্যা, অটো রিকশার দৌরাত্ম্য বন্ধের পরামর্শ। টানা বৃষ্টিতে জলজটের কবলে সিলেট নগরী। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, ডুবেছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। এদিকে পাহাড়ি ঢলে পানি বাড়ায় উত্তর পূর্বে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিলেট সিটি কর্পোরেশন। দিনভর মুষলধারে বর্ষণ, দুপুর 12টা থেকে 3 ঘন্টায় রেকর্ড করা হয় 156 মিলিমিটার বৃষ্টি। তাতেই ডুবেছে সিলেট নগরী। পথে পথে ভোগান্তিতে নগরবাসী। নগরীর এয়ারপোর্ট রোড, রিকাবি বাজার, আম্বরখানা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক সহ তলিয়ে যায় বিভিন্ন এলাকা। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চৌহাট্টা এলাকায়ও হাঁটু পানি। এতে ডুবে যায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও। পানি একদম ড্রেন কভার করতে পারে না, অনেক জলাবদ্ধতা, প্রচুর কষ্ট হইতাছে। তো উড়াত পানি, হাঁটু পানি ভেঙে যাইতাছে। বাজারের জন্য আসছি, হাঁটু পানি, কোমর পানি ভেঙে। নিচতলার যারা বাসিন্দা তারা একেবারে এখানে থাকার উপযোগী হয় না। পাহাড়ি ঢলে পানি বাড়ায় সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা সহ উত্তর পূর্বের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা আশঙ্কা রয়েছে আমাদের পাহাড়ি নদী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, এই জেলার পাহাড়ি নদী যেগুলো রয়েছে সেখানে। পাহাড়ি ঢল নামছে সাদা পাথর, জাফলং ও বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের সীমান্ত নদী দিয়েও। এ কারণে 3 পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। সিলেট বিভাগে 7 নদীর 15টি পয়েন্টে বেড়েছে পানি। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে সিটি কর্পোরেশন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদ উদযাপনে শুরু হলো শেকরে ফেরার যাত্রা। প্রথম দিনে রেলপথে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আগ মুহূর্তে উচ্ছ্বসিত শিশু সহ সব বয়সীরাই। রেলপথে নাড়ির টানে বাড়ির পানে ছুটছে রাজধানীবাসী। শনিবার ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় এবারের ঈদযাত্রা। নেড়ে অপেক্ষায় প্রিয়জন, চোখে মুখে তাই স্বজনদের সান্নিধ্য পাওয়ার অধীর আগ্রহ। নিরাপদ ও স্বস্তির বাহন হিসাবে ট্রেনে ঈদযাত্রায় আনন্দ যেন ঢের বেশি, যা ছুঁয়েছে শিশুসহ সব বয়সীদের। নানুর বাড়িতে যাচ্ছি, নানুর সাথে এবার ঈদ করব। আমরা সবাই একসাথে মেহেদি দিব, কুরবানি দিব, সবাই একসাথে থাকবো, খাবো, খেলবো। বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ, কারণ প্রিয়জনের সাথে দেখা হবে। বাসে যেতে অনেক সময় জ্যাম পড়ে রাস্তায়, বা ট্রেনে তো এটা হয় না। সেফটির দিক থেকে ট্রেন অনেক ভালো। যাত্রীরা জানান এবার অনলাইনে টিকিট কাটতে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে নির্বিঘ্নে ট্রেনে ওঠা ও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে। আগে যাওয়াতে সুবিধা পাচ্ছি, টিকিট সহজে পেয়েছি, এটা একটা সুবিধা। অনলাইনের ভোগান্তিটা হয় যে দেখা যায় যে 10 মিনিটের ভিতরে টিকিট আর নাই, টিকিট সব শেষ। হ্যাঁ, এখন কোথায় কি জাদুর বাক্সের মতো কোথায় চলে যায় এটা বলতে পারি না। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেল সচিব। জানান রেলপথে টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়। 8টি স্টেশনে যাত্রী ছদ্মবেশ নিয়ে তারা চেষ্টা করেছিলেন যে এই অ্যানোমালিসগুলো ধরতে। আমলে নেওয়ার মতো মেজর কোনো কিছু ফ্লস কিন্তু পাওয়া যায়নি। এবার ঈদুল আজহায় 5 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি চলছে কেটল সার্ভিসও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দুর্নীতি নয়, খারাপ পারফরমেন্সের কারণে বিসিবি থেকে সরানো হয়েছে ফারুক আহমেদকে, জানালেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা নেই। ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। মরুভূমির জাহাজ খ্যাত উট উঠেছে চট্টগ্রামের মজ্জারটেক হাটে। পর্যাপ্ত গরু থাকলেও এখনও শুরু হয়নি কাঙ্ক্ষিত কেনাবেচা। আপাতত দরদাম যাচাই করলেও সময়ের সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এবার গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশু কেনাবেচা করতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা।
প্রতিবারের মতো এবারও বড় গরুর চাহিদা কম। ৮০,০০০ থেকে ১ লাখ টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি, দাবি ক্রেতাদের। যে গরুর দাম ৫০ আসলে গরু ৭০ আছে গা, ৬৫ কইও আমরা পাই না। সারাদিন ঘোরার পরে একটা গরু আমরা নিছি ১,১১,০০০ টাকা দিয়া। গরুর দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত গরু আসলেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। তবে ঈদের ২-৩ দিন আগে বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। বেচাকেনা কম আর ক্রেতারা বসে রয়েছে, পরে এরা মানে সস্তা কেনার চেষ্টা করতেছে। ৫টা গরু নিয়েছিলাম, আমি বেচছি, লাভ হয়েছে না। বাজারে যে অবস্থা, গরু বাইরে গেছে কিন্তু কাস্টমার নাই। চট্টগ্রামের কর্ণফুলীর মৈজারটেক পশুর হাটে উঠেছে মরুভূমির জাহাজ খ্যাত ৩টি উট। শৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো উট আনা হয়েছে এ বাজারে। ১২ ফুট উচ্চতার এক একটি উটের দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা। এদিকে হাট থেকে গরু কেনার পাশাপাশি ভোগান্তি এড়াতে খামারেও ভিড় করছেন অনেকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সংকট সম্ভাবনার মধ্যেই দুয়ারে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা। প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধি ও সবাইকে ডিজিটাল কাঠামোর মধ্যে এনে রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তাদের মতে সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি সম্পন্ন কর ব্যবস্থা গড়ে উঠবে। একদিন পরই প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৫-২৬ তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। সংকট, চ্যালেঞ্জ, সম্ভাবনার নতুন দুয়ার সামনে রেখে সমস্যার সমাধানের নানা কৌশল ও পরামর্শ সরকারের সামনে তুলে ধরছেন খাত সংশ্লিষ্টরা। শনিবার রাজধানী কাকরাইলে দেশ টিভি আয়োজিত বাজেট আলোচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শুল্কহার কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, প্রত্যক্ষ কর বাড়ানোর উপর জোর দেন অর্থনীতিবিদরা। প্রশ্ন তোলেন রাজস্ব নীতি কমিশন না করা নিয়ে। যারা নাকি দিচ্ছেন তাদের উপরে না, এটার যে কর জাল বিস্তার করা, এইখানে যেসব লিকেজ আছে লিকেজগুলোকে প্লাগ করা, এগুলোর একটা প্রত্যাশা এই বাজেটের মধ্যে থাকবে। প্রাইভেট সেক্টরের যে লেভেলটাতে আপনার এখন চাহিদা আছে এবং যে লেভেলে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ালে এই অর্থনীতি এখন সাপোর্ট পাবে এবং কন্ট্রিবিউশনের হেল্প হবে, সে জায়গাটা আমি মনে করি আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত। তবে রাজস্ব বিভাগ সংস্কারের 5টি প্রস্তাব বাস্তবায়নে টেকসই জনবান্ধব কর কাঠামো গড়ে উঠবে বলে মনে করেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আমাদের যে সংস্কারের যে প্রস্তাব বা সুপারিশ, সেগুলো সকল পক্ষ ভালো করে দেখে শুনে যদি এটা গ্রহণ করেন বা করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে কয়েক বছরের মধ্যে প্রবৃদ্ধিমান একটা প্রভাব ফেলতে সক্ষম হবে। 15 বছরে ব্যাংক ও পুঁজিবাজার খাতের দুরবস্থা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সমালোচনা করেন দুর্নীতিবাজ ব্যাংক পর্ষদ সদস্যদের নিয়ে। এছাড়া এলডিসি গ্রাজুয়েশন নিয়ে শঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। বৃহৎ ঋণ গ্রহীতাদের মধ্যে অনেকেই রাজনৈতিক নিষ্পেষণের সুযোগ মুখোমুখি হয়েছেন গেল 15 বছরে। আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা ব্যবসায়ী, তা আমাদেরকে নিয়ে এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে তো একটা রোডম্যাপ তৈরি হওয়া দরকার, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া দরকার, আমাদের একটা গাইডলাইন দেওয়া দরকার। বাংলাদেশে কোন ক্ষেত্রে বৈষম্য নাই? সরকারের কার্যক্রম বাংলাদেশে প্রতিনিয়তই প্রতিটি ক্ষেত্রে একটা বৈষম্যের সৃষ্টি করছে। বাজেটে জ্বালানি সংকট নিরসনে নতুন গ্যাস কূপ খননে বরাদ্দ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতিতে পরিবর্তন ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যেই নতুন বন্দোবস্তকে দুর্বল করে ফেলেছে পুরনো ধ্যান ধারণা। তবে গণ আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের কোনো বিকল্প নেই। বিকেলে রাজধানীতে এক সেমিনারে উঠে আসে এমন পর্যবেক্ষণ। বক্তারা আরও বলেন, নানাভাবেই চ্যালেঞ্জের মধ্যে পড়ছে সংস্কার উদ্যোগ। তবে সংস্কারের নামে ঐতিহাসিক অর্জন আর মৌলিক ভিত্তি থেকে সরে যাওয়া যাবে না। শনিবার রাজধানীর পিআইবি মিলনায়তনে গণতান্ত্রিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় বিষয়ক সেমিনারে যোগ দেন গবেষক, অধিকার কর্মী, রাজনীতিকরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নানা দুর্বলতার কথা তুলে ধরে বক্তারা বলেন, কেবল সংস্কারই যথেষ্ট নয়, ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করতে প্রয়োজন নতুন ধারার সংগঠন আর নেটওয়ার্ক, যার কেন্দ্রে থাকবেন গণমানুষ। মধ্যম আয়ের এসএমই, কৃষক, আমাদের যে খেটে খাওয়া মানুষ, এদের কোনো ভয়েস নাই বাংলাদেশে। ওই গরিব মানুষের কোনো সংগঠন নাই। সে যখন চিৎকার করে তার পিছনে কিন্তু হাজার লোক বের হয়ে আসে না। বিভিন্ন সংস্কার উদ্যোগ নানাভাবে হুঁচট খাচ্ছে, সে কথাও উঠে আসে সেমিনারে। যদি আমরা সেই রকম আরেকটা রক্তপাত না চাই, রাজনৈতিক যারা স্টেক হোল্ডার
তাদের সবার আগে বোঝা দরকার যে একটা রিফর্ম হতেই হবে। এই যে রিফর্মের উদ্যোগগুলো যে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে, এনবিআর এ দেখেন রিসেন্টলি যেটা হয়েছে, সচিবালয়ে দেখেন, সিম্পল রিফর্ম, অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি। আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা? সমালোচনা এক জিনিস আর গালিগালাজ আরেক জিনিস। আমরা যখন এসব প্রস্তাব এনেছি টেবিলে, তখন কিন্তু আমরা জানি যে সমালোচনা হবে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, কিন্তু সেই জায়গায় আমরা অনেক গালিগালাজ হয়েছে। বক্তারা বলেন, সংস্কারের নামে ঐতিহাসিক অর্জন ও রাষ্ট্রের মৌলিক ভিত্তি থেকে সরে যাওয়া যাবে না। এই হিস্টোরিক্যাল ইনজাস্টিসগুলো যেমন আমাদেরকে কাউন্ট করতে হবে, তার সাথে সাথে আমাদের হিস্টোরিক্যালি কিছু অর্জনও আছে, এবং সে অর্জনের জায়গায় যে বেসিক প্রিন্সিপালগুলো আমরা অর্জন করতে পেরেছিলাম, সেই বেসিক জায়গাগুলো থেকে আমরা যেন সরে না যাই সংস্কারের কথা বলে, সেটার দিকেও আমাদের মনোযোগী হতে হবে। ক্ষমতা কাঠামোর বিন্যাসে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেন বক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। ক্রিকেটের অবনমন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই বিসিবি থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে। এর পেছনে দুর্নীতি কিংবা আর্থিক অনিয়মের কোনো কারণ নেই, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করা হয়েছে। এক্ষেত্রে বিসিবির নিষেধাজ্ঞায় পড়ার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। পাইপলাইনে ক্রিকেটার নেই, লোকাল স্ট্রাকচারও ভঙ্গুর। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে মাত্র 9 মাসে কী বা করার ছিল ফারুক আহমেদের? সেই প্রশ্নের সদুত্তর খোঁজার বদলে তাকে ছেটে ফেলাকেই সমাধানের পথ মনে করেছেন সংশ্লিষ্টরা। যাদের আস্থায় বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছিলেন সাবেক অধিনায়ক, বছর না ঘুরতেই পরিণত হন তাদের অনাস্থার। ক্রিকেট পাড়ায় কান পাতলে অনেক কথাই শোনা যায়, যেগুলো যাচাই বাছাই না গিয়ে কেবল মাথাটাই ছেটে দিলেন ক্রীড়া অভিভাবক। যুক্তি একটাই, ক্রিকেটের অবনমন। ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। হুট করেই ফারুক আহমেদের অপসারণে আইসিসির নিয়ম লঙ্ঘন হলো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার সোজা জবাব, এনএসসি বিসিবি সভাপতিকে সরায়নি, সরিয়েছে ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক। 2 জন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে, সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে, এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই, এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। ফারুক আহমেদ যুব ও ক্রীড়া উপদেষ্টার বিরাগ ভাজন হলেও লেটার মার্কস পাচ্ছে বাফুফে। স্বল্প সময়ে দেশ জুড়ে ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে, এজন্য বাফুফে কর্তাদের সাধুবাদ জানিয়েছেন সজীব ভুঁইয়া। যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনারা দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো, সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে, এবং তারা ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা, নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে। সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। তবে বিপিএল ব্যর্থতার যে দায় দিয়ে ফারুক আহমেদকে সরালো এনএসসি, সেই বিপিএল এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল আবেদিন ফাহিম। তার ক্ষেত্রে কিন্তু ফারুক আহমেদের উপর প্রয়োগ করা থিওরি কাজে লাগায়নি ক্রীড়া পরিষদ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কয়েকটি অনিবন্ধিত দল নির্বাচন না চাইলেও গণতন্ত্রের পথ আটকাতে পারবে না, ভোট হতে হবে ডিসেম্বরের মধ্যেই, হুঁশিয়ারি বিএনপির। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন। কাতারেও গোপনে করিডোর নিয়ে আলোচনা করছে সরকার, অভিযোগ আমির খসরুর। বিদেশি স্বার্থ রক্ষার চেষ্টা কিনা প্রশ্ন, দেশকে অস্থিতিশীল না করার আহ্বান। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে অভিযোগ দাখিল কাল। সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালের বিচার কাজ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।